সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি চাওয়া পাওয়ার রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে ঠিক এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমি শুরুতেই শরীফুল ইসলাম জনি, একজন নবীন রাজনীতিবিদ হিসেবে আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, এই যে আমরা বলছি যে চাওয়া পাওয়ার রাজনীতি, রাজনীতিবিদরা আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ঐক্যের প্রতীক, যা রাজনৈতিক কর্মময় জীবন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যিনি আপসীন সংগ্রাম করেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপামর জনসাধারণ মাটির মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, রাজনীতি এবং গণতন্ত্রের জন্য যার অবদান, যিনি বিশ্ব গণতান্ত্রিক সংগ্রামের একজন পথিকৃৎ হিসাবে এখন বিশ্ব মানচিত্রে গণতান্ত্রিক সংগ্রামের এক অবিস্মরণীয় নেত্রী হিসেবে যিনি আবির্ভূত হয়েছেন, তার কর্মময় জীবনের মধ্য দিয়ে তিনি মুমূর্ষু অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে, যার জন্য গোটা বাংলাদেশের মানুষ এখন প্রার্থনারত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। তাই আমি আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আর আপনি যে কথাটি বললেন, রাজনীতির বিদদের চাওয়া পাওয়া হতে হবে জনগণ, রাজনীতির সকল চাওয়া পাওয়া হবে জনগণ, সমাজ, রাষ্ট্র। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে আমাদের জাতিসত্তার যে প্রধান পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর সকল দল মত নির্বিশেষে এবং সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিতকরণের মধ্য দিয়ে যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল ভিত্তি ছিল বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভূখণ্ডের মানুষ। অর্থাৎ রাজনীতির প্রধান চাওয়া পাওয়াই হচ্ছে আমাদের জনগণ, যেখানে জনগণের উন্নয়ন, উৎপাদন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, একটি রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তার অর্থনৈতিক ভিত্তি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সব কিছুই রাজনীতির সকল চাওয়া পায় হচ্ছে জনগণ। আমরা যদি রাজনীতির প্রধান ইয়াটা দেখি, যে আমরা যদি বিশ্ব গণতান্ত্রিক সংগ্রামের বা বিশ্ব গণতন্ত্রের সংজ্ঞায় যদি আমরা দেখি, তাহলে আমেরিকার যে সংজ্ঞা, জনগণের জন্য রাজনীতি, জনগণের মধ্যে থেকে রাজনীতি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে এই যে মূল বিষয়। তাই আমরা মনে করি বাংলাদেশের আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী যারা, তারা আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির প্রধান চাওয়া পাওয়ার ক্ষেত্রে হচ্ছে জনগণ। যেখানে জনগণের জীবনমান উন্নয়ন হবে, জনগণের জন্য বাংলাদেশের মানুষ রাজনীতি করবে, সে সমাজ, রাষ্ট্র এবং জনগণ তাদের জনগণের মতের প্রতিফলন হবে এবং রাষ্ট্র তার জনগণের দ্বারা পরিচালিত হবে এবং জনগণের ক্ষমতায়নে প্রতিষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতা, রাজনীতি মানে জনগণের, জনগণেরই ক্ষমতা, জনতা, অবশ্যই জনতা এবং ক্ষমতা, এই বিষয়টি, জনতাই ক্ষমতা, এই বিষয়টি নিয়েই এবারের যে 2026-এর যে ইলেকশন, সেটাই এগিয়ে যাচ্ছে আমরা যতটুকু ধারণা করতে পারি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার আরেকজন অতিথি এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি। জনাব শামীমুর রহমান শামীম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনার বিষয় চাওয়া পাওয়ার রাজনীতি, রাজনীতিবিদরা কি চাই, রাজনীতিবিদদের কাছ থেকে জনগণ কি চাই, কতটুকু আশা করে। আমাদের জনাব শরীফুল ইসলাম জনি ঠিক কিছুক্ষণ আগে বলেছেন যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, রাজনীতিবিদরা জনগণকেই চায়, মানে জনগণের মতামতকেই চায়, তাদের মতামতের উপর ভিত্তি করে। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বিদেশের কথা হয়তো বা না বললাম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক ভোটের আগ মুহূর্তেই জনগণকে সকল ক্ষমতার উৎস ভাবা হয় এবং পরবর্তীতে সেই জনগণ দেশের রাজনৈতিক চর্চায়, মানে রাজনীতিতে যে চর্চা একটা ব্যাপার আছে, জনগণের অংশগ্রহণের একটা ব্যাপার আছে, সেই ভাগটুকু কতটুকু পায় সেই জনগণ, উপেক্ষিত থাকে কি না, সেটা আপনার কাছে জানতে চাই জনাব শামীমুর রহমান শামীম। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, আমার সহ-আলোচক সহ সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করে।
প্রথমে আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন সহ সমস্ত মানুষই দোয়া করছেন। আপনি জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশের 43 বছর রাজনৈতিক জীবনে যিনি 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেত্রী, এদেশের মহিয়সী নারী, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠায় দীর্ঘ 43 বছর এদেশের মানুষের কল্যাণে সততা, দেশপ্রেম, আত্মত্যাগের যে রাজনীতির দৃষ্টান্ত রেখে গেছেন, দেশ সেবায় মানুষের কল্যাণে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অবস্থায় তিনি রয়েছেন, দেশি বিদেশি ডাক্তারদের চিকিৎসাধীন নিবিড় পর্যবেক্ষণে এবারকার হাসপাতালে রয়েছে। সবাই আমরা দোয়া করব, দেশবাসী দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহান নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন, এটাই দেশবাসী প্রত্যাশা করছে। এটি দিয়ে আমি শুরু করতে চাই। আপনি যেটা বলেছেন সত্যিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমরা মানুষের কল্যাণে রাজনীতিটাকে বিনির্মাণ করতে পারিনি? এই 54 বছরের পথ পরিক্রমায় আমাদের দেশটা বারবারই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যাহত হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। বারবার 32-33 বছর স্বৈর শাসন, কখনো ফ্যাসিবাদ, কখনো স্বৈরাচার, এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই কারণেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের কিন্তু জবাবদিহিতার স্বচ্ছতা নিশ্চিত হয়নি। মানুষের অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। রাষ্ট্র সংবিধান মানুষের অধিকার এবং দায়িত্ব পাশাপাশি চলে, সেটা কিন্তু আমরা নিশ্চিত জবাবদিহিতার মধ্যে আনতে পারিনি। আজকে জুলাই বিপ্লবের পর কেন এই কথাগুলো আসছে? রাষ্ট্র সংস্কারে রাষ্ট্রকে কিন্তু জবাবদিহিতা করতে হবে, সরকারকে জবাবদিহিতা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সত্যিকার অর্থে কল্যাণমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্নকে ধারণ করে 5ম সংশোধনীর মাধ্যমে দেশে দলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, উৎপাদন, উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতি, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তুলে মানুষের অর্থনৈতিক মুক্তি না আসলে রাজনৈতিক স্বাধীনতা আসে না একটি জাতির। সেই জায়গাটা কিন্তু সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে, বিশাল কর্মযজ্ঞে জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে একটি স্বনির্ভর দেশ গড়ার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা করতে পারিনি। এখানে আমি আটকে দিলাম আপনাকে, আমরা করতে পারিনি। কেন পারিনি? সে পারিনির উত্তর নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব। এবং সেই সাথে আমি আরেকটু যুক্ত করে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এসেছে, এর পরবর্তী সময়ে প্রশ্ন এসেছে, কিন্তু রাষ্ট্র মেরামতের যে একটা তাগিদ বিএনপি অনেক আগে থেকে অনুভব করেছিল এবং সেই হিসেবে তারা নানাভাবে প্রস্তাবনাও দিয়েছিল। সেই সময়টা কেন করা যায়নি? আমি এই বিষয়টি নিয়েও নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে। চাওয়া পাওয়ার রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। রাজনীতিবিদরা রাজনীতি থেকে কি চান? ক্ষমতা নাকি অর্থ, নাকি শুধুমাত্র জনগণের মন পাওয়ার জন্যই তারা রাজনীতিতে যান? এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম একজন নবীন রাজনীতিবিদ এবং সেই সাথে একজন প্রবীণ রাজনীতিবিদ, দুজনকেই পেয়েছে এবং আমি আলোচনায় ফিরতে চাই। শুরুতেই মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আপনার কাছে যে আলোচনাটা নিয়ে যেতে চাই সেটা হলো যে শামীমুর রহমান শামীম বলছিলেন যে রাজনীতিকে আমরা আসলে জনগণের করতে পারিনি, মানুষের হাতে, জনগণের হাতে যে তুলে দেওয়ার ব্যাপারটা সেটা করতে পারিনি। এখানে বাধা কোথায় ছিল, অন্তরায় কোথায় ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই আপনার স্মরণ আছে বা বাংলাদেশের সব মানুষ আমরা অবগত যে 23 বছরের শোষণ বঞ্চনা, 23 বছরের শোষণ বঞ্চনার বিপরীতে এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাবো, যে রাষ্ট্রে আর কোনো বৈষম্য থাকবে না, মানুষের অধিকার থাকবে। এ ছিল স্বাধীনতার মূল চেতনা, মূল স্পিরিট। যে আমরা দেখেছি 70-এর নির্বাচনে জনগণ যখন ভোট দিল, তাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকে তারা সমর্থন করলো, তার বিপরীতে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাই স্বাধীন চেতা বাংলাদেশের মানুষ তাদের মুক্তির জন্য তারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে। পরবর্তীতে আমরা দেখেছি 23 বছরের শোষণ বঞ্চনা শেষে এই বাংলাদেশের মানুষ কি পেয়েছিল? তৎকালীন যে সরকার, শেখ মুজিবের নেতৃত্বে সরকার, সেই সরকার 23 বছরের শোষণ বঞ্চনার বিপরীতে আর এক জুলুম নির্যাতন পেয়ে গেল,
যে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষ, এই পূর্ব পাকিস্তানের মানুষ সংগ্রাম করলো, বাংলাদেশের মানুষ জীবন দিল, সেই গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে গলা টিপে হত্যা করলো। বিরোধী মতকে দলকে দমন করতে গিয়ে শেখ মুজিব জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করলো। শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে বলল, কোথায় শাহজাহান সিরাজ? তো বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেমন সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাষ্ট্র প্রথমে মুখ থুবড়ে পড়লো ক্ষমতালোভী ওই যে আওয়ামী লীগের শেখ মুজিব এবং তার দলের লোকজনের কারণে। তার বিপরীতে আমরা দেখেছি ৭৫ সালে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে সে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন ক্ষমতার দৃশ্যপটে উনি এসেছিলেন, তিনি কি করেছিলেন? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে তিনি উন্মুক্ত করেছিলেন, বাংলাদেশে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা তিনি করেছিলেন, এবং যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল বাকশালের অতল গহ্বরে, সে আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আওতায় এসে তারা আবার নতুনভাবে তাদের রেজিস্ট্রেশন করেছিল আওয়ামী লীগ নামে। এবং আমরা দেখেছি এই যে এখন যারা এখন বাংলাদেশের মানুষকে শাসনের কথা বলছেন, শোষণের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, যে জামাত ইসলামী সহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তিনি করেছিলেন, এবং সেই ধারাবাহিকতা এবং সেই বহুদলীয় গণতন্ত্রের ছত্রছায়াই কিন্তু এই জামাত ইসলাম পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি করেছিল। তাই বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের জন্য রাজনীতি, সেটা জনগণের রাজনীতি প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার দৃশ্যপটে আসার পরে। শরীফুল ইসলাম জনি, অবশ্যই আমি আপনার এই পয়েন্টগুলো অবশ্যই আমি শুনলাম এবং আমি লিখে রাখছি। আমি নিশ্চয়ই পরবর্তীতে আবার ফিরে আসবো আপনার কাছে। আমি একটু চলে যেতে চাই শামীমুর রহমান শামীম আপনার কাছে, খুব সংক্ষেপে, আমার এই অংশের সময়টা কম, তারপরও আমি বলতে চাই যে সংস্কার প্রস্তাবের কথা আপনি বলছিলেন, যে সংস্কার জুলাই অভ্যুত্থানের পরে সংস্কার প্রস্তাবের কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কার দরকার, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, অনেক কিছু। কিন্তু রাষ্ট্র মেরামতের যে দাবি বিএনপি তো অনেক আগেই দিয়েছিল, সেই সময় কি বাধা ছিল রাষ্ট্র মেরামত করার, মানে যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা গেল না কেন? এবং জনগণের রাজনীতি মানে জনগণের হাতে কেন তুলে দেওয়া হলো না? আপনারা কি করেছিলেন? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি যে 31 দফা দিয়েছে রাষ্ট্র মেরামতের জন্য, জবাবদিহিমূলক স্বচ্ছতা নিশ্চিত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনের জন্য বিএনপি 31 দফা দিয়েছে সব রাজনৈতিক দলগুলো। এগুলোই কিন্তু সংস্কার কমিশনে বিএনপি তুলে ধরেছে। প্রত্যেকটি পয়েন্টে আপনার বিএনপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের অলমোস্ট 90%-এর বেশি একমত হয়ে গেছে। আপনি যে জুলাই সনদে আপনি দেখেন রাষ্ট্র মেরামতের প্রত্যেকটি পয়েন্টে আমাদের মানবাধিকার, জাতীয় ঐক্য, অংশীদারমূলক, আমাদের সংবিধান সংস্কার, আমাদের দুদকের সংস্কার, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, আমাদের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, পার্লামেন্টের এবং সরকার এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সবকিছু কিন্তু রাষ্ট্র মেরামতের রূপরেখা, গণতন্ত্র উত্তরণী, মানে এটা তো বিএনপি আগেই দিয়েছিল, মেনে নিয়েছে। এখন শেষে লাস্টে এসে দুই একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো হয়তো কয়েকটা পয়েন্টে সেটা হয়নি, সেটাই সরকারের এই 25-এ কিন্তু রাষ্ট্র মেরামতে যে 31 দফা যে ছিল সেটা তখন বাস্তবায়ন কেন হলো না? মানে আপনারা তুলে ধরতে পারলেন না কেন? 2016 সালের ম্যাডাম এটা দিয়েছেন 2030 ভিশন। তার পরবর্তীতে আমাদের ম্যাডাম জেলে গেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দল মিলেই সবাই মিলে 31 দফা দিয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র, জবাবদিহিমূলক স্বচ্ছতার আদায়, রাষ্ট্রীয় ব্যবস্থাকে সংস্কার করে মানুষের কল্যাণমুখী করার জন্য সেই প্রস্তাবনা এনেছে। সেটার সাথে তো এই জুলাই সনদের অনেক কিছু মিল আছে, কিন্তু সেই সময় সেটা বাস্তবায়ন করা গেল না। নিশ্চয়ই কোনো রাজনৈতিক চাপ ছিল, নিশ্চয়ই ওপর থেকে কোনো চাপ ছিল, এই কারণে সেটা তখন তো অন্য একটা প্রেক্ষাপট ছিল। ওকে ফাইন, প্রেক্ষাপটের কারণে সেই সময় সেটা বাস্তবায়ন করা যায়নি। শামীমুর রহমান শামীম, আমি আর একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে সে অবশ্যই আপনাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে জেনে নেব। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। চাওয়া পাওয়ার রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আমি শুরুতেই এই অংশে শুরুতেই চলে যেতে চাই মোহাম্মদ শরীফুল ইসলাম জনি আপনার কাছে। একজন নতুন রাজনীতিবিদ, নতুন বলছি না, আমি একজন নবীন রাজনীতিবিদ বা এই প্রজন্মের তরুণ রাজনীতিবিদ হিসেবে আপনি
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে দেখতে চান একটু যদি বলতেন, এবং সেই সাথে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে অনেক বিষয় রয়েছে যেগুলো উপেক্ষিত থেকে গেছে অনেকের মতে, আপনার কি মতামত একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে বলি সংস্কার কেন প্রয়োজন হলো। কারণ আমরা দেখেছি 2007 সালে একটি মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটি ষড়যন্ত্রের সরকার, তাদের একটি পাতানো নির্বাচনের কারণে ভারতীয় আধিপত্যবাদ এই শেখ হাসিনার ঘাড়ে চেপে বসে বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে ভুলুণ্ঠিত করেছিল। তত্ত্বাবধায়ক সরকার যে জনগণের 5 বছর পর তার ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তারা হরণ করেছিল আদালতকে ব্যবহার করে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, দিয়ে 2014 সালে একটি একদলীয় নির্বাচন, 18 সালে নিশিরাতের নির্বাচন এবং 24 সালের আমিডামির নির্বাচন, এবং বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্জন তার টাকা বিগত 17 বছর ফ্যাসিবাদ খুনি হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ আমলে খুন গুম অব্যাহত, যে আপনার নির্যাতন, তারপরেও তাছাড়াও বাংলাদেশের মানুষের 240 বিলিয়ন টাকা, যা বাংলাদেশের 240 বিলিয়ন ডলার, মানে 2,40,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। তাই সংস্কার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল বিগত ফ্যাসিবাদ আমলে, যে কারণে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমমনা রাজনৈতিক দলকে নিয়ে তিনি রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিলেন, ঢেলে সাজানোর জন্য। তাই আমরা এখন যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটি করলেন, আপনাকে একটু বলে রাখি যে নতুন রাজনৈতিক কর্মী হিসাবে এই প্রজন্মের আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হচ্ছে, ভিশনারি পলিটিক্যাল পার্টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 36 বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন রিভল্ট করে, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ, তিনি এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি একটি রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল যে আমাদের যে প্রেরণা, আমাদের যে মূল সম্পদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষকে তিনি নিয়ে ভেবেছেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন উৎপাদনের কথা তিনি বলেছেন, এবং তিনি সৎ ছিলেন। এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কেউ বলতে পারবে না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো দুর্নীতির সাথে জড়িত, কোনো আত্মীয়করণের সাথে জড়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদ শেখ হাসিনা তার বংশের সকল ডানে বামে যারা ছিল তারা এমপি, তারাই মেয়র, তাদের এমপি হতে ভোট লাগে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সততা নিয়ে আপনারা আমাদের রাজনীতির মূল ভিত্তি এবং আমাদের মূল সম্পদ এগিয়ে যেতে চান। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন আপনি। আমি কৃষিবিদ শামীমুর রহমান শামীম আপনার কাছে চলে যেতে চাই। আপনি বহু বছর ধরে রাজনীতি করছেন, আমি যতদূর জানি বহুবার জেলে গেছেন, বহুবার নির্যাতিত হয়েছেন, বহু বছর জেল খেটেছেন আমরা জানি, এবং এত কিছুর পরও আপনি এখন পর্যন্ত রাজনীতির সঙ্গে আছেন। এটা কি শুধু রাজনীতির জন্য ভালোবাসা, নাকি ক্ষমতার জন্য, ক্ষমতার প্রাপ্তির একটা আশা? এবং সেই সাথে আপনি যেহেতু আমাদের প্রবীণ রাজনীতিবিদ বলেছে আপনাকে আমি, যেহেতু সে জানতে চাই যে একজন বেগম খালেদা জিয়া আজ যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তিনি সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া পর্যন্ত দেশকে পরিচালনা করেছেন, দেশের তিনি তার সন্তান হারিয়েছেন, আরেকজন সন্তানকে তিনি বিদেশে আছে, এখন দেখতে পাবেন কিনা সেটাও একটা সন্দেহ। তিনি রাজনীতি করে কি পেয়েছেন? আপনার কাছে দুটি প্রশ্ন থাকলো, একটু যদি খুব কম সময়ের মধ্যে উত্তর দিতে। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি যেটা বলতে চাই আপনাকে, বিএনপি দেখুন ক্ষমতার জন্য রাজনীতি করে না, দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপি আজকের 47 বছর পথ অতিক্রম করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে এই পর্যন্ত। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা বার ভোটের মাধ্যমে জনগণের। মানুষ বিএনপির মূল লক্ষ্য হলো সততা, দেশপ্রেম দিয়ে মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্য নিজেদেরকে আত্মোৎসর্গ করা যারা নেতৃবৃন্দ, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন, দেশটাটি বেগম খালেদা জিয়া করেছেন। আমরা কিন্তু ক্ষমতার লোভের জন্য রাজনীতি করি না বিএনপি। এই যে ত্যাগ তিতিক্ষার 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন। এটা কিন্তু শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মঙ্গল, কল্যাণের জন্য রাজনীতি করতে গিয়ে বিএনপিকে এই ত্যাগ স্বীকার করতে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর রাজনীতির জীবনে উনি কি পেয়েছেন?
মানুষের ভালোবাসা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিএনপি কি পেয়েছে, বিএনপি জনসমর্থন পেয়েছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আজকে একেবারে সময় শেষ, আমি আর সময় দিতে পারছি না কাউকে। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।